নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। 5 জাহাজের কমিশনিংয়ে বললেন প্রধানমন্ত্রী। তিন কোটি ডোজ করোনার টিকা আনতে সিরাম, বেক্সিমকো ও সরকারের ত্রিপক্ষীয় চুক্তি আসছে জানুয়ারির মধ্যে। পটুয়াখালীতে হামলায় শ্রমিক লীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় এখনো মামলা হয়নি, আটক 2। এবং নিষেধাজ্ঞার 22 দিন পর নদীতে ইলিশ ধরতে নেমে হতাশ জেলেরা। অভিযান সফল বলে দাবি মৎস্য কর্মকর্তাদের। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। শুরুতেই জানিয়ে দেব মার্কিন নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ব্যাটল গ্রাউন্ড রাজ্য মিশিগানের 16টি ইলেকটোরাল ভোট জিতে নেয় এখন তার দখলে 264টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে তার দরকার আর মাত্র 6টি ভোট। এদিকে রিপাবলিকান প্রার্থীর ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত পেয়েছেন 214টি ইলেকটোরাল ভোট। জয়ের জন্য তার আরও প্রয়োজন 56 ভোট। জর্জিয়া রাজ্যে চলছে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। বাইডেনের চেয়ে ট্রাম্প অল্প ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ভোট গণনা চলছে আলাস্কা, জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভানিয়ায়। এই 5 রাজ্যে 7টি ইলেকটোরাল ভোট। এর মধ্যে নেভাদাতেও এগিয়ে আছেন বাইডেন। তবে বাইডেন এগিয়ে থাকলেও নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প অভিযোগ এনেছেন ভোট জালিয়াতির। নৌবাহিনীকে আধুনিক, দক্ষ, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নৌবাহিনীর নতুন 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে একথা জানান তিনি। পরে প্রধানমন্ত্রী দেশের সমুদ্র সম্পদ সঠিকভাবে আহরণ ও কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান। সুসজ্জিত প্রতিটি যুদ্ধজাহাজ। দেশের নৌবাহিনীর বহরে যুক্ত হলো নতুন আরও 5টি জাহাজ। জাহাজগুলো হলো ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা, দর্শক ও তল্লাশি। এর মধ্যে গণচীন থেকে আনা হয়েছে বানৌজা ওমর ফারুক, আবু উবাইদা ও প্রত্যাশা যুদ্ধজাহাজ। এছাড়া খুলনা শিপইয়ার্ডে বানানো হয় দর্শক ও তল্লাশি জরিপ জাহাজ। বৃহস্পতিবার সকালে এই 5টি জাহাজ কমিশনিং শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর মধ্য দিয়ে নৌবাহিনী তাদের ধারাবাহিক অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং তখন নৌবাহিনীরও যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সময় থেকে নৌবাহিনীর যাত্রা শুরু হয়। সে সময় থেকে সাহসিকতার সাথে শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও কাজ করে যাচ্ছে এ বাহিনী। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা, এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো। ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করব। আমাদের নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত লোকচক্রের অন্তরালে থেকে অনেক প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে যাচ্ছেন। এটা সত্যি প্রশংসা দাবি রাখে এবং আমরা সবসময় এটা প্রশংসা করি। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর দেশের বিশাল সমুদ্র সীমার অধিকার অর্জন নিয়ে ভাবা হয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে কাজ করছে। গড়ে তোলা হয়েছে ব্লু ইকোনমি। কারণ আমাদের যে অর্থনীতিতে অবদান রাখতে পারে, এই সমুদ্রের যে অপার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত সমুদ্র সম্পদ আমাদের রয়েছে, সেই সম্পদ আহরণ করা এবং সেগুলিকে কাজে লাগানো, এটাই আমাদের লক্ষ্য। কারোর সাথে যুদ্ধ নয়, তবে যদি বাংলাদেশ কখনো আক্রান্ত হয় তা প্রতিরোধে নৌবাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। হিমালয় করে দিয়ে গিয়েছেন 1974 সালে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অখণ্ডতা রক্ষা ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনা সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে সিলেট সেনানিবাসে 17 পদাতিক ডিভিশনের নতুন 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাপ্রধান 50 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, 75 ফিল্ড অ্যাম্বুলেন্স, 2 প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডিন্যান্স ডেপো সিলেটের পতাকা উত্তোলন করেন। পরে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট সব দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় সব প্রশিক্ষণেই সেনা সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন।
যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সরকার ও জনগণের পাশে থাকবে। কিন্তু মনে রাখতে হবে, সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। কোভিড ভ্যাকসিন আনতে সিরাম বেক্সিমকো এবং সরকারের ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশকে ৩ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেবে ভারতের সিরাম ইনস্টিটিউট। ১.৫ কোটি মানুষকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এদিকে অক্সফোর্ডের এই ভ্যাকসিন নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী বলে জানায় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। এগ্রিমেন্ট করবে, তার মধ্যে আমাদের হেলথ মিনিস্ট্রি যুক্ত থাকবে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যুক্ত থাকবে এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে। যখনই এটা তৈরি হবে, প্রস্তুত হবে, তখনই বাংলাদেশকে প্রথম সুবিধা মতো সময় বাংলাদেশকে দিবে। আমরা এই সিরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এই যোগসূত্রতা করে দিয়েছি এবং আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই ওয়ার্ল্ড মার্কেটে আসার সাথে সাথে এবং অ্যাপ্রুভাল ওয়ার্ল্ড মার্কেটে আসতে হবে না, অ্যাপ্রুভাল পেতে হবে WHO, USFDA, প্লাস তার যে বলতো আমার দেশের অ্যাপ্রুভাল। সো ওয়ান্স এই অ্যাপ্রুভালটা হয়ে যায়, আমার ধারণা আমাদের দেশের মানুষকে দেয়, আমরা আমাদের দেশের মানুষ। পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসতে পারে আজ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হবে এই স্প্যানটি। এরপর দৃশ্যমান হবে সেতুর ৫,৪০০ মিটার অংশ। সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আর কারিগরি জটিলতা দেখা না দিলে মাওয়া প্রান্তের সেতুর ৩৬তম 1B স্প্যানটি স্থায়ীভাবে বসানোর প্রস্তুতি চলছে। এর আগে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বহন করে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হয়। এই স্প্যানটি বসানোর পর পদ্মা সেতু নির্মাণে বাকি থাকবে মাত্র আর 5টি স্প্যান বসানো। এর আগে গত মাসে সেতুর 4টি স্প্যান বসানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে কিনা, আর আজ স্প্যান বসানোর সম্ভাবনা কতটুকু, কি ধরনের কাজ চলছে সেখানে? দেখুন, আমরা সকাল ১১টা থেকেই দেখেছি যে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ২ এবং ৩ নম্বর পিয়ারে কিন্তু যে ৩৬তম স্প্যান 1B বসানোর কার্যক্রম কিন্তু শুরু করে প্রকৌশলীরা। পরে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে কিন্তু ভাসমান ক্রেন ৩ ইয়ারের মাধ্যমে প্রায় ৩০ মিনিটের মধ্যে কিন্তু নির্ধারিত পিয়ারের কাছে এই স্প্যানটিকে নিয়ে আসা হয়। পরে ২ এবং ৩ নম্বর যে পিলারের উপর স্প্যানটি বসানো হবে সেখানে এনে কিন্তু প্রকৌশলীদের এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যে এটি স্থাপনের ক্ষেত্রে যে ধরনের কারিগরি কার্যক্রম আছে সেটি তারা চালিয়ে যান। প্রায় ২ ঘন্টা চেষ্টার পরে কিন্তু কারিগরি শেষ না হওয়ার কারণে আজকে কিন্তু এই ৩৬তম স্প্যানটি বসানো আসলে সম্ভব হচ্ছে না বলে কিন্তু আমরা প্রকৌশলী সূত্রে জানতে পেরেছি। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি যে সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কারিগরি জটিলতার কারণে এবং কারিগরি যে ধরনের কাজ থাকে, ভূমিকম্প সহনশীল যে বিয়ারিং গুলোর উপরে স্প্যানটিকে স্থাপন করা হয় এবং এখানে যে ধরনের কারিগরি কার্যক্রম থাকে সবকিছু আসলে শেষ করার না করতে পারার কারণে কিন্তু আজকে এই স্প্যানটি বসানোর কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং আগামীকালকে সকালে কিন্তু এই স্প্যানটি সফলভাবে স্থাপন করার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে বলে কিন্তু নিশ্চিত করেছেন। আপনি জানেন যে অক্টোবর মাসে কিন্তু প্রায় 4টি স্প্যান এই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসে গেছে এবং চলতি মাসেও আরো 4টি স্প্যান এই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানোর একটি পরিকল্পনা এবং তাদের যে পরিকল্পনা 5 দিন পর পর একটি করে স্প্যান বসানোর এবং
না থাকে এবং আবহাওয়া পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু সবকটি স্প্যান বসানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে এবং 36তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে কিন্তু প্রায় 5400 মিটার এই সেতুতে দৃশ্যমান হবে এবং পরপর সবকটি স্প্যান যদি বসে যায় তাহলে কিন্তু মূল সেতুতে প্রায় 6.15 কিলোমিটার কিন্তু দৃশ্যমান হবে। এরপরই কিন্তু রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানোর কার্যক্রম শুরু হবে এবং প্রকৌশলীরা বলছেন যদি পদ্মার আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং কোনো ধরনের জটিলতা না হয় তাহলে তাদের বেঁধে দেওয়া ডিসেম্বরের যে 10 তারিখে তারা সবকটি স্প্যান এবং সর্বশেষ স্প্যান বসানোর যে প্রস্তুতি তারা নিচ্ছেন এটি কিন্তু সফলভাবে সম্পন্ন করতে পারবেন বলে কিন্তু তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে 36তম স্প্যান বসানোর সবশেষ তথ্য এখনকার। মুন্সিগঞ্জে মাওয়া প্রান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। লালমনিরহাটের পাটগ্রামে আগুনে পুড়িয়ে হত্যা করা শহীদুল নবী জুয়েলের খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। দুপুরে জুয়েলের শালবন এলাকার বাড়ি থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এর আগে সকাল 10টা থেকে 2 ঘন্টা শালবন, ইন্দিরা, আরসিসি, শিয়ালু, মিষ্টিপাড়া মোড়সহ বিভিন্ন মহল্লার দোকানপাট বন্ধ রাখেন মহল্লাবাসী। পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগের সহ সভাপতি মনিরুজ্জামান জুয়েলের এক হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। রাত 8টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। কলাপাড়া থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, এই ঘটনায় এখনও মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে কলাপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় পূর্ব রজপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত জুয়েলের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা জুয়েলের হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেলে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতের স্বজনেরা জানান, আসন্ন টিয়াখালী ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিল। বর্তমান চেয়ারম্যান মশিউর রহমানের সহযোগীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ তাদের। ওই পানির মধ্যে দৌড়তেছে পর ওই পানির মধ্যে অবস্থায় ওনারা মানে মারছে। আমরা যে পানির মধ্যে পাইছি হামলা হয়েছে তার উপরে আমি এর বিচার চাই। বিচার চাই না শুধু, আমি এলাকার এই ধরনের সন্ত্রাসী সবাই নির্মূল চাই। জয়পুরহাটে তরুণী ধর্ষণের মামলায় দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট র্যাব 5 ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার MM মোহাইমিনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে চাকরি দেওয়ার কথা জানে দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস। বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সঙ্গে দেখা করতে এলে বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কুদ্দুস পালিয়ে যায়। আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঘটনার পরপরই সদর থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই তরুণীর মা। বাগেরহাটের শরণখোলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে একই মাদ্রাসার সুপার ইলিয়াস জমাদ্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নূরে আলম। 2019 সালের আগস্টে মাদ্রাসার সুপারের কাছে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় কাউকে না জানানোর জন্য হুমকি দেন ইলিয়াস। পরে ঘটনা জানার পর শরণখোলা থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। আসামি ইলিয়াস জমাদ্দার পূর্ব রাজাপুর গ্রামের বাসিন্দা। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ইয়াসিন মোল্লা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বেড়েছে নির্যাতন ও সহিংসতা। ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন শিশু ও নারীরা। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শহর, গ্রাম ও দুর্গম চরে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগও নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ, যৌন নিপীড়ন সহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সুবর্ণচরে মাকে হত্যার পর মরদেহ 5 খণ্ড করার ঘটনায় আতঙ্কিত মানুষজন। বিভিন্ন সময় একা একা রাস্তা চলাফেরা করতে হয়,
তো সেক্ষেত্রে নিজেকে অনেক সময় খুব হীনমন্যতায় ভুগি এবং আতঙ্কগ্রস্ত মনে হয়। নিজেকে নিয়ে যেমন আতঙ্কিত, ঠিক তার চেয়ে বেশি আতঙ্কিত আমি আমার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে। নারী নির্যাতন বন্ধে আইন কার্যকরের পাশাপাশি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষাও জরুরি বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। মানসিকতার পরিবর্তন করতে হবে আইনের পাশাপাশি। যতক্ষণ না আমরা মানসিকতার পরিবর্তন করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ থেকে এই নির্যাতন বন্ধ হবে না। নোয়াখালীতেই অক্টোবরে নারী নির্যাতনের 81টি মামলা হয়েছে। এর মধ্যে ধর্ষণ 31 ও 4টি হত্যা মামলা রয়েছে। সবগুলো এলাকার প্রতি আমাদের বিশেষ নজর আছে। নোয়াখালী জেলা পুলিশ তৎপর আছে। আমরা পেশাদারিত্বের সাথেই আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাব। আর এই এলাকাগুলোতে আমরা যে নামগুলো আমরা ইতিপূর্বে পেয়েছি এই নামগুলো নিয়ে এবং আরও বিভিন্ন জায়গা থেকে আমরা নাম সংগ্রহ করছি। লক্ষ্মীপুরেও উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। ধর্ষকদের কঠোর শাস্তি না হওয়া, মামলা নিয়ে প্রভাবশালীদের নানা হয়রানি এবং তদন্তে গাফিলতি সহ বিভিন্ন কারণে এমন ঘটনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এ ধরনের ঘটনাক্কারজনক ঘটনা যেন আর এলাকায় না হয় প্রশাসনের প্রতি জোর আবেদন জানায়। গত 4 মাসে জেলায় 35টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মামলা হয়েছে 30টি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোপালগঞ্জ সীমান্তে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 2 কর্মকর্তা সহ 5 সদস্য। বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদি ইউনিয়নের পূর্ব রাঘদি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মুকসুদপুরের পূর্ব রাঘদি গ্রামে মাদক কারবারি শাহিন শেখের বাড়িতে অভিযানে যায় মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে 5 সদস্যের একটি দল। এ সময় শাহিনের স্ত্রী সোনিয়া বেগমের চিৎকারে ডাকাত সন্দেহে তাদের উপর হামলা চালান এলাকাবাসী। একই সঙ্গে তাদের মোবাইল ফোন, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, আইডি কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওই কর্মকর্তাদের। পরে পুলিশ গিয়ে আটক কর্মকর্তাদের উদ্ধার করে। মৌসুম এখন রোপা আমন ধানের। এজন্য গ্রামাঞ্চলে চলছে আগাম আমন ধান কাটা ও মাড়াই উৎসব। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যার পরও এবার অধিকাংশ জেলায় আমনের বাম্পার ফল হয়েছে। সোনালী ফসল ঘরে তুলতে দিনভর ব্যস্ত কৃষক। বাজারে এবার ধানের দাম প্রত্যাশার মধ্যে থাকায় ক্ষতি পুষে লাভবান হওয়ার আশা তাদের। লক্ষ্মীপুরের 5 উপজেলায় আমনের আবাদ হয়েছে ৭৮,৯০০ হেক্টর জমিতে। তার মধ্যে ৫১,৬০০ হেক্টর জমিতেই উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহখানেক ধরে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। টানা বৃষ্টিতে পাকা ধানের কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হওয়ায় তা পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। এদের ফসল মোটামুটি ভালো হয়েছে, এখন বৃষ্টির কারণে আমাদের ধানগুলো কিছু খারাপ হয়ে গেছে। ধান ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি বিভাগ। ধান আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, তবে লাস্ট একটু বৃষ্টির কারণে এই ধানগুলো পাকা ধান হেলে পড়ে গেছে, এই কারণে কিছুটা ফলন তারতম্য হবে। 2 দফা বন্যায় ফসল হানির শঙ্কা থাকলেও ফলন ভালো হয়েছে শেরপুরে। এরই মধ্যে কাটা শেষ হয়েছে প্রায় 1,500 হেক্টর জমির আমন। মাঠের পাকা ফসল ঘরে তুলতে দিনরাত ব্যস্ত কিষানীরা। ধানটা পাইজম মোটামুটি ভালো হয়েছে, ক্ষেত এখন ধান পাকছে, আমরা কাটতেছি। মৌলভী বাজারের বিস্তীর্ণ মাঠে সোনালী ধানের সমাবেশ। এরই মধ্যে জেলার প্রধান শস্য রোপা আমন ঘরে তোলা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু নেই, পোকামাকড়ও তেমন কোনো আক্রমণ নেই। ইনশাল্লাহ এবছর মৌলভীবাজারে রোপা আমন মৌসুমেও একটা বাম্পার ফলন আশা করা যাচ্ছে। 2 দফা বন্যার কারণে নেত্রকোনায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম জমিতে রোপা আমন আবাদ করা হয়। ফলন ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা চাষিদের। 7 ধান আমি লাগাইছি যে ভালো ফলন দিছে, এরপরে এই ধান কাটতে আমরা শস্যা, আলু, মরিচ এগুলা করতে পারি। হাওড়াঞ্চল সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে আমন ধান কাটা উৎসব। জেলার 11 উপজেলায় 81,000 হেক্টর জমিতে আবাদ হওয়া রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,04,64 মেট্রিক টন। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনাতে এবার কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, ধান কাটা এখন কোন পর্যায়ে রয়েছে আর ফলন নিয়ে কৃষি বিভাগ কি বলছে? হ্যাঁ,
ধান কাটা আসলে কুষ্টিয়ার এখন যদি ধানের মাঠগুলো দেখি তাহলে আসলে পুরাটাই হলো পাকা রোপা আমন ধান, এবং কাটার কথা যদি বলেন তাহলে আসলে সবে মাত্র কাটা শুরু হয়েছে এবং কিছু কিছু ক্ষেতে কাটার যে প্রস্তুতি সেটাও কিন্তু চলছে, এবং খুব স্বল্প জায়গা থেকে কিন্তু ধান কেটে কৃষক এখন ঘরে নিয়েছে। আর ফলনের কথা যদি বলি, আসলে এবার শেষ মুহূর্তে কিছু বৃষ্টি হয়েছিল কিন্তু তাতে ফলনের খুব একটা ক্ষতি হয়নি, এবং কৃষকের ভালো ফলন হওয়া, সেই সাথে এখন পর্যন্ত কিন্তু বাজারে ধানের যে দাম সেই ধানটি আশানুরূপ হওয়ার কারণে কিন্তু কৃষকের মনে একটা আলাদা আনন্দ বইছে। তো আমি এখন ঠিক যে জায়গাটিতে অবস্থান করছি, আমি যদি আমার পিছনটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটি হলো কুষ্টিয়া শহর সংলগ্ন মোল্লাতে ঘুরিয়ার একটি ধানের মাঠ। এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন, আসলে এই মাঠটিতে যে ফলন হয়েছে, আমি কিছুক্ষণ আগে এই মাঠের যিনি চাষি আর কি, যে চাষ করেছেন তার সাথে কথা বলেছিলেন। তিনি বলেছেন যে ধানের মোটামুটি যে ফলন হয়েছে তাতে এই ধান থেকে এই 1 বিঘা জমিতে তিনি প্রায় 18 থেকে 20 মণ ধান পাবেন, যেটা আসলে একটি আশানুরূপ। এবং বিগত 2 বছরে তিনি এই মাঠেই ধান লাগিয়ে ভালো ফলন পেয়েছিলেন, কিন্তু দাম না পাওয়ার কারণে কিন্তু তিনি একটি লস খেয়েছিলেন, যার কারণে কিন্তু এবার একটু কম লাগিয়ে তিনি আফসোসই করছেন। তবে তিনি জানিয়েছেন যে আসলে ধানের বাজারটা যদি এই রকম থাকে এবং এই ধানের দামটা যদি তারা এইভাবে পেতে থাকে, তাহলে কিন্তু তারা আগামীতে আরো বেশি ধান লাগাবে এবং এই ধান বেশি লাগাতেই তারা উদ্বুদ্ধ হবে। তা আসলে আমি তাদের কাছ থেকে একটি হিসাব চেয়েছিলাম। তারা যেমনটি বলেছিলেন যে 1 বিঘা ধানে তাদের এখন বর্তমানে খরচ হচ্ছে 500 থেকে 550 টাকা মণ, এবং এখন বাজারে যে পড়ছে, আজকের পর্যন্ত ধানের বাজার ছিল 970 টাকা মণ। তো এই দামে কিন্তু তারা খুশি, এবং তারা সরকারের কাছে দাবি করেছে যে এই দামটা যদি স্থিতিশীল বাজারে থাকে তাহলে কিন্তু তারা লসের কোনো সম্ভাবনা থাকবে না, এবং তারা খুশি মনে এই ধান ঘরে নিয়ে তাদের সংসার জীবন চলতে পারবে। এই ছিল আর কি কুষ্টিয়ায় আমন ধান নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। নিষেধাজ্ঞা শেষে রাজধানী বাজারে ইলিশ মাছের দেখা মিললেও দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছে সপ্তাহ খানেকের মধ্যেই পুরো জমে উঠবে ইলিশের বাজার। এদিকে ইলিশ রক্ষায় বাংলাদেশের পাশাপাশি ভারতও নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। 22 দিন সরকারি নিষেধাজ্ঞার পর আবারও মাছের রাজা ইলিশের আগমন বার্তা। কারওয়ান বাজারের মাছের আড়তে তাই বিক্রেতাদের ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছে ইলিশ, তবে সরবরাহ তুলনামূলক কম। প্রথম দিন দেখা গেছে মূলত হিমাগারে রাখা মাছ। নতুন ইলিশ পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 1 কেজি আকারে ইলিশ বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা কেজিতে। 600-700 গ্রামের ইলিশের দাম 650 থেকে 700 টাকা। বড়টা বলতেছে 900, এটা বলতেছে 700, তো এটা তো 450-500 টাকা বাইরে বেচতেছে। এখানে তো কারণ বাজার দাম আরও কম হওয়ার কথা। বরিশাল বলার মাছ আসে না, সকালের কথা যেটা। আর বাজারে কিছু বাসি মাছ আছে। বাসি বলতে ওই যে অভিযানের সময় লুকায় যারা ধরতে পারে হচ্ছে, ওই ধরে কিছু লুকায় রাখছে। লালগুলা মাছগুলা চিনার কায়দা হলো এটাই, মাছগুলো লাল। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। প্রজনন মৌসুমে এখন থেকে বাংলাদেশের মতো ভারতও ইলিশ ধরা বন্ধ রাখবে বলে জানান তিনি। যে সময় বাংলাদেশের মাছ আহরণ বন্ধ থাকে, সেই সময়গুলিতে যেহেতু আমাদের যে সকল সমুদ্র এলাকায় এটা আমরা করি, সমুদ্র এলাকার একটি পার্টে ভারত, একটি পার্টে আমরা যৌথভাবে কিভাবে একই সময় এই আহরণ বন্ধ রাখতে পারি, সে বিষয়ে আমাদের ভিতরে একটা ঐক্যমত হয়েছে। ওয়ার্ল্ড ফিশের তথ্য মতে গত কয়েক বছরে দেশে ইলিশে গড় ওজন বেড়েছে প্রায় 300 গ্রাম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় ইলিশ ধরছেন জেলেরা। মাছঘাটগুলোতে ব্যস্ত জেলে ও আড়তদাররা। আশানুরূপ ইলিশ না পেয়ে অনেকটাই হতাশ হয়ে ফিরতে হচ্ছে জেলেদের। এছাড়া আবহাওয়ার বিরূপ প্রভাবেও নদীতে মাছের সংখ্যা কমেছে বলে ধারণা করছে জেলেরা। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। অভিযান সফল হয়েছে দাবি করে শিগগিরই ইলিশের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। ইলিশ রক্ষায় 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।
যেহেতু অভিযান মোবাইল কূট এগুলো করার কারণে আমরা সেই লক্ষ্যমাত্রা আমাদের তথা আমাদের মাসে ইলিশের উৎপাদন বেড়েছে। যেমনটি জানিয়েছিলাম 22 দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় ইলিশ ধরছেন জেলেরা। মাছঘাটগুলোতে ব্যস্ত জেলে ও আড়তদাররা। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনায় ইলিশ মাছ ধরতে জেলেদের ব্যস্ততা কেমন চলছে, আর আজ নদীতে কি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়েছে? আসলে 22 দিন অবরোধ শেষে জেলেরা আসলে তাদের জীবন জীবিকা উন্নতি করতে আসলে তারা সমুদ্রে এবং নদীতে মাছ শিকার করতে। আসলে বরগুনায় দুই শ্রেণীর জেলে রয়েছে। এক শ্রেণীর জেলে নদীতে মাছ ধরছে এবং অন্য শ্রেণীর জেলে ওনারা গভীর সমুদ্রে মাছ ধরছেন। আসলে স্থানীয় যে নদীতে যারা মাছ ধরছেন তারা আসলে কিছু মাছ পাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে ইলিশ মাছের পরিমাণ খুবই কম। আসলে ইলিশ মাছ নাই বললেই চলে। তো সামুদ্রিক যে অন্যান্য মাছগুলো থাকে, পোয়া, ঝালা, এই অন্যান্য মাছগুলো আসলে এগুলো কিছু পরিমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু ইলিশ পরিমাণ খুবই কম। যে ইলিশের যে আজকের বাজার দর ছিল আসলে মন প্রতি 28,000 টাকা, এবং যে অন্যান্য যে মাছগুলো রয়েছে, যে পোয়া মাছ 6 থেকে 7,000 টাকা দরে আসলে আজকে বাজারে বিক্রি হচ্ছে। আর সমুদ্রগামী যে আসলে জেলেরা রয়েছে ওনাদের আসলে আসতে আরো 2 থেকে 3 দিন সময় লাগবে। আসলে তখন হয়তো বোঝা যাবে যে সমুদ্রে আসলে ইলিশ ধরা পড়ছে কিনা। আসলে আমাদের যে স্থানীয় যে নদী আছে সেই নদীতে আসলে ইলিশ আসলে নাই বললেই চলে, এমনটাই বলছে আসলে এখানকার জেলেরা। তো পাশাপাশি আসলে আমি দেখেছি যে ঘাটে আসলে অনেক ট্রলার আসলে ঘাটে বাঁধা আছে বরফ সংকটের কারণে প্রায় শতাধিক ট্রলার। আমি যেখানে আছি যে ফকিরহাট বাজার তালতলির ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র, এই কেন্দ্রে আসলে আমি শতাধিক জেলে ট্রলার দেখেছি। শতাধিক ট্রলার বরফ সংকটে আসলে তারা ওখানে সমুদ্রে যেতে পারে না। বরফ সংকটটা মারাত্মক আকার ধারণ করেছে। আর এর পাশাপাশি আমি যদি বলি যে জেলেদের যে সহায়তার বিষয়টা, আসলে জেলেদের যে সহায়তা করা হয়েছিল 20 কেজি চাল, আসলে 20 দিনে 20 কেজি চাল, সেটা আসলে খুবই কম। আসলে এই 20 কেজি চালে তাদের জীবন জীবিকা চালানোটা আসলে খুব কষ্টে ধার দেনা করে ওনারা আসলে ওনাদের পরিবার পরিজন নিয়ে ওনার জীবিকা নির্বাহ করেছে। তবে ওনারা আশা করছেন সমুদ্রে নদীতে মাছ ধরলে আসলে এই যে ধার দেনার পরিশোধ করে ওনারা স্বাভাবিক জীবনযাপন করবেন। আসলে কিন্তু যেই পরিমাণ আশা অনুরোধ যে এই 22 দিন পরে যে মাছ পাওয়ার কথা সেটা আসলে পায়নি। তবে জেলেরা পাশাপাশি আরেকটা জিনিস, কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বরফের রূপালী চাদরে ঢাকা এর চূড়া এখন দেখা যাচ্ছে দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। অপরূপ এই দৃশ্য দেখতে পর্যটকের ভিড় জমছে মহানন্দা নদীর পাড়ে। তেঁতুলিয়ার ওপারই ভারত। সেখানে সিকিম রাজ্য ও নেপালের পূর্ব সীমান্তের মাঝামাঝি অবস্থান কাঞ্চনজঙ্ঘার। তেঁতুলিয়ার উত্তরের আকাশে তাকালে চোখে পড়ছে হিমালয় পর্বতমালা, তবে নজর কাড়ছে কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া। সূর্যের আলো পড়লে তা আরও মোহনীয় রূপ নেয়। প্রতি বছর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তেঁতুলিয়া থেকে দেখা যায় ভারত ও নেপালের পাহাড়। এবার আকাশ পরিষ্কার থাকায় সেই দৃশ্য বেশি স্পষ্ট। তা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়া যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। এত সুন্দর ভিউ আর কি বাংলাদেশের আর অন্য কোনো জায়গা থেকে এত ক্লিয়ারলি দেখা যায় না। তো এই সৌন্দর্যটা এবছর আরো বেশি আমরা দেখতে পাচ্ছি। মানে আগে হয়তো ছবিতে দেখছি শুনছি, কিন্তু নিচে চোখে দেখেই সার্থক হলো যে না, আমাদের দেশে থেকেও আমরা এখান থেকে খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, যেটা হয়তো ইন্ডিয়ায় যে আমাদের পক্ষে দেখা সম্ভব না। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।